বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা রাজনীতিকে, ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় যখন, বা তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়। আমি দীর্ঘদিন ধরে দেখছি, আমি এখন নিজেও রাজনীতিতে আসার কারণে আমাকেও প্রশ্ন করা হয়, আপনাদের দলের সাথে ভারতের সম্পর্ক কেমন? এটা একটা দেশের জন্য কতখানি অবমাননা করা। আপনারা যারা প্রশ্ন করেন আপনাদেরও এটা বোঝা দরকার। কখনোই এই জায়গাটাকে অ্যাকনলেজ করবেন না অথবা স্বীকৃতি দেবেন না যে দলের সাথে দেশের সম্পর্ক থাকে। দলের সাথে দেশের সম্পর্ক থাকা উচিত না, বড় কথা হচ্ছে এটা। সম্পর্ক থাকবে দেশের সাথে দেশের, এবং সব দল ওই জায়গায় একটা জায়গায় থাকা উচিত। এটার যখনই এটার ব্যত্যয় ঘটে তখন কি হয় এটা আমরা দেখেছি, খুব বেশি দিন হয় নাই। কে আমার শত্রু কে আমার বন্ধু তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমার কোথায় স্বার্থ, এটাকে ধরতে পারাটা জরুরি। পররাষ্ট্রনীতি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু, এটা আমাদের ইস্যু না। আমরা চিন্তা করব কে চাকরি পাচ্ছে, কৃষক বীজ পাচ্ছে কিনা, সার পাচ্ছে কিনা, এগুলো নিয়ে। তো একটা সময় আসলে দেখা গেল যে এই পররাষ্ট্রনীতির এগেইনস্টে একটা দেশের যে প্রেফারেন্স গুলা, এগুলা আমাদের ব্যক্তিদেরকেও এসে স্পর্শ করে। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা যখন বলতে শুরু করেছি তখন দেখলাম আমাদেরকে মারা হচ্ছে, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের চাকরিতে আঘাত পড়ছে। এমনকি আমার কৃষক কি পাবেন সেটাও নির্ধারিত হচ্ছে পররাষ্ট্রনীতির এগেইনস্টে আমার দেশের আত্মবিশ্বাস কতটুকু এটার উপরে। তো সুতরাং আমাদেরকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কথা বলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা অনেকগুলো কথা শুনেছি, সেখানে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে এখানে পরিবর্তনশীল যে ভূ রাজনীতির মধ্যখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং এটা আসার কারণে আসলে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কতখানি ভালনারেবল। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদের জীবনযাপনকে বন্ধ করে দেওয়ার জন্য শুধু একটা রেগুলেটর দরকার, যে এখানে একটু কারেন্টটা বন্ধ করে দেওয়া হবে, একটু গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে, এবং এটার দায় দায়িত্ব নিতে পারছে না। আমি গতকাল বলছিলাম একটা জায়গায় যে আসলে দেখেন এত বড় একটা ক্রাইসিস, গ্যাসের যে ক্রাইসিস, এটাতে সরকার একটিও দায়িত্বশীল কৈফিয়ত না দিয়ে ক্রাইসিসটাকে জাস্ট সময়টা পার করে দিল। কিন্তু এই সময়ের মধ্যে এই সরকারকে যারা ভোট দিয়েছেন এবং দেন নাই, এই সবাই কেমন ছিল, কেমন আছে, কেউ একটা কথাও বলেন নাই। এটাতে আরেকটা সৌভাগ্য ছিল যে এখানে আসলে অধিবেশন চলছে না সংসদের, এই কারণে আমরাও যে খুব বেশি প্রশ্ন করতে পারবো, তাদেরকে দিয়ে কথা বলাতে পারবো, তাদের রেসপন্স গুলো আপনাদেরকে জানাতে পারবো, এই সুযোগটা আমরা পাইনি। এটাই হয় আসলে। আমরা যে হেজিমনিগুলোর কথা শুনলাম, যে যারা জবাব দিতে চান না তারা কোনো না কোনো ভাবে মাথা ঘুরিয়ে রাখতে পছন্দ করেন, এবং আমরা দেখলাম যে আমরা আসলে ব্যস্ত, অনেক কিছু নিয়ে ব্যস্ত। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আজকে সকালে একটা লাশ পাওয়া গেছে, কোথায় বলেন? মানিকগঞ্জে, শহীদ মিনারের সাথে ঝুলানো। আমাদের বাংলাদেশটা আসলে এইটা। আমরা এটাকে রেখেও এখন অন্য কিছুতে ব্যস্ত। আমরা একজনের চোখ চলে যাচ্ছে, একজন শহীদ সালাউদ্দিন গতকাল একজন মারা গেছেন, তার জন্য ব্যস্ত নাই। আমরা এমন কিছু নিয়ে ব্যস্ত যেটা হচ্ছে চানাচুরের মতন, আমাদের খুব মুখরোচক কিছু খাদ্য দেয়, আমাদের কথা বলতে ভাল লাগে, মুখটা চালাতে ভাল লাগে, সেই জায়গায় এখন এখানে সবাই যেটা বলেছেন, আমি একটু যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সামনে একটু বলি। প্রথমটা হচ্ছে ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং বাণিজ্য নীতি, অর্থাৎ কে আমার শত্রু কে আমার বন্ধু তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমার কোথায় স্বার্থ, এটাকে ধরতে পারাটা জরুরি। দ্বিতীয়, আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ হিসেবে বঙ্গোপসাগরকে দেখা দরকার। এটা শুধু একটা সাগর না, একটা একটা সমুদ্র না। আমাদের কাছে আমরা বাজেটে এটার অল্প একটু জায়গা দেখেছি, ব্লু ইকোনমি,
কিন্তু এখানে এ পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। ব্লু ইকোনমির জন্য কিছু প্রেফারেন্স রাখা হয়েছে। তৃতীয়ত যেটা শুনেছি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব খুব কমন জানি। এটার ব্র্যাকেটে একটা কথা থাকে, এটা হচ্ছে গরিবের বউ, তাই না? যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মানে সবাই এখানে বেনিফিট খুঁজবে, কিন্তু এখানে কি রেখে গেল এটা খুঁজবে না। সুতরাং আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমরা এখন থেকে নিজেদেরকে পরিচয় দেওয়া উচিত যে আমরা আঞ্চলিকভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। আমাদের পজিশনটা আমাদের বোঝা উচিত। আরেকটা জিনিস শিখেছি যে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা রাজনীতিকে, ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় যখন, বা তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়। আমি দীর্ঘদিন ধরে দেখছি, আমি এখন নিজেও রাজনীতিতে আসার কারণে আমাকেও প্রশ্ন করা হয়, আপনাদের দলের সাথে ভারতের সম্পর্ক কেমন? এটা একটা দেশের জন্য কতখানি অবমাননা করা। আপনারা যারা প্রশ্ন করেন আপনাদেরও এটা বোঝা দরকার। কখনোই এই জায়গাটাকে অ্যাকনলেজ করবেন না অথবা স্বীকৃতি দেবেন না যে দলের সাথে দেশের সম্পর্ক থাকে। দলের সাথে দেশের সম্পর্ক থাকা উচিত না, বড় কথা হচ্ছে এটা। সম্পর্ক থাকবে দেশের সাথে দেশের, এবং সব দল ওই জায়গায় একটা জায়গায় থাকা উচিত। এটার যখনই এটার ব্যত্যয় ঘটে তখন কি হয় এটা আমরা দেখেছি, খুব বেশি দিন হয় নাই। তো এখানে আমি শুরুটা করেছিলাম যেটা নিয়ে, যে আসলে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তরুণরা চাকরি পাচ্ছে, আমাদের কৃষক কি পাচ্ছে। আমরা যখন পররাষ্ট্রনীতির দিকে তাকাই তখন দেখি যে আমাদের আসলে কি কি জিনিস দরকার। এনার্জি সেফটি দরকার, ফুড সেফটি দরকার, বিনিয়োগে বৈচিত্র্য দরকার, এক আরএমজি দিয়ে আর কত আমাদের চামড়া শিল্পকে নিয়ে এগিয়ে নিয়ে আসা দরকার, যেগুলোকে উদ্দেশ্যমূলক ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের সো কল্ড কল্যাণকামী প্রতিবেশীর কারণে। এই জায়গাগুলোকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাহলেই আমরা আধিপত্যবাদ বিরোধী কথা অন্তত বলতে পারছি, সেই জায়গাগুলোতে বলতে পারবো। আর আরেকটা জায়গায় আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে একমত যে এখানে ফিল্ডটা আসলে, পেরিফেরিটা আসলে অনেক বড়, স্কোপটা অনেক বড়। এখানে যদি একটু সেক্টর ওয়াইজ আমরা কাজ করতে পারি, কথা বলতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা যে আমরা ভবিষ্যতের জন্য কি বাছাই করব, ফোকাসটা কোথায় করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা অফকোর্স সিকিউরিটি নিয়ে আলাপ আলোচনা না করে কার কোথায় কি ভিডিও পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলাপ আলোচনা করি। মানে আমরা এমনই অভাগা এক জাতি। তো আমাদের শফিক ভাই মাত্র বলে গেলেন, আমাদের চিফ প্রসিকিউটর তাজ ইসলাম সাহেব বললেন সভরেনিটি কি জিনিস, যে আপনার ইন্টারনাল ম্যাটারকে, যে আমার ইকোনমিক, ফুড, ফরেন, এই পলিসিগুলো কিভাবে হবে সেটা ঠিক করার সক্ষমতাটাই হলো আমার সভরেনিটি। তো আমাদের এখানে কিন্তু আমরা এক্সটার্নাল যে আধিপত্য সেটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করেছি। সুতরাং আমি আমার বক্তব্যে খুব ছোট করে ইন্টারনাল আধিপত্য নিয়ে একটু কথা বলবো। সেটা হলো কর্পোরেট হেজিমনি। এই যে দেখেন বসুন্ধরা, তারা বিসিবি চেয়ারম্যানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে তাদের পাওয়ারের মাধ্যমে, কারণ ওনারা তার তৈরিকৃত বিটুমিন থেকে তৈরিকৃত ফুয়েল মুক্ত বাজারে নিজেরা বিক্রি করবে। তা আজকে যখন বসুন্ধরাকে যদি আপনি মুক্ত বাজারে তার নিজের ফুয়েল বিক্রি করতে দেন, বসুন্ধরা ঠিক যেভাবে তাদের টিস্যুর দাম হঠাৎ এক রাতের মধ্যে 75 টাকা থেকে 100 টাকা করে দিয়েছে, সেভাবে ফুয়েলের দাম সে ঠিক করবে। এটা আর গভর্নমেন্টের হাতে থাকবে না। তো এই যে আমার দেশের ফুয়েল প্রাইস এন্ড ফুয়েল পলিসি ঠিক করার সক্ষমতাটা আর আমার দেশের গভর্নমেন্টের কাছে থাকবে না, এটাও তো এক ধরনের আধিপত্যবাদ। কিন্তু আমরা সেটা চেনার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। আমি তো মনে করি আনভিরকে আমাদের রাষ্ট্রপতি করে দেওয়া উচিত। অন্তত সেইভাবে আমাদের তার পাওয়ারের একটা স্ট্রাকচার আমরা পাবো, যে কতটুকু সে পাওয়ার। মানে রাষ্ট্রপতির তো অনেকটা ডানা কেটে দেওয়া হয় না, তো অন্তত আনভিরকে একটু বন্ধ করার জন্য রাষ্ট্রপতি করে দিয়ে যদি আমরা থামাতে পারি। বাট এই গোল্ড থেকে শুরু করে কোনো কিছু, বাইতুল মোকাররমের হেড থেকে শুরু করে, উনি তো আর কিছু বাকি রাখে নাই। তো এই জায়গা থেকে আমরা কিভাবে, এই কর্পোরেট হেজিমনি থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, আমাদের এই সিকিউরিটি গুলো আমরা কিভাবে এনশিওর করব। তারপরে আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার ল আছে, যেটা তো হলো আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের অনেক
ব্যাপার আছে যে আপস্ট্রিমে যারা আছে তারা কতটুকু পাবে আর ডাউনস্ট্রিমে কতটুকু পাবে। আমরা সারা জীবনই কিন্তু দেখে এসেছি তিস্তা নিয়ে বারবার কথা বলি, আমরা পাই না। আমরা কিন্তু কথাটা বলি কিন্তু কাজটা করি না। আপনাদেরকে একটু আমি যদি ইনফর্ম করি, পাকিস্তান আরো 2 বছর আগে এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমরা কেন করতে পারছি না এখনো, অথবা আমাদের সেই সক্ষমতাটা তৈরি হচ্ছে না কেন? সেই জায়গাগুলোতে আমাদেরকে চোখ রাখতে হবে, আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে এবং আমরা কিভাবে নিজেদেরকে আরো শক্তিশালী করতে পারবো এইসব পলিসি ইস্যুতে, সেগুলো আমাদের যেন সংসদে আলাপ হয় সে আশাটা রাখছি। ধন্যবাদ। 15 আগস্টকে কেন্দ্র করে নানা ঘটনা, সারা দেশে 32 নম্বরের মব এবং সেই মবের নেতৃত্ব দেয়া আয়াস, তাকে কেন্দ্র করে নানা ধরনের প্রচারণা, ফেসবুকে আওয়ামীপন্থীদের তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাক্টিভিটিস, ময়মনসিংহ এলাকায় সে তার অতীত ইতিহাস কী ছিল এই ধরনের নানা ধরনের লেখালেখি, এগুলো দেখছি। এরই মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের যে কথা ছিল সেটা বাতিল ঘোষণা করা হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কে আবার নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে। এরই মাঝে আমরা দেখলাম যে গতকালকে গণমাধ্যমে আওয়ামী লীগ ইস্যুতে প্রচুর খবর, বিচ্ছিন্ন অনেকগুলো খবর, ঢাকার বাইরে বহু জায়গা থেকে অনেক খবর তৈরি হয়েছে এবং গ্রেপ্তার, মামলা, ঝটিকা মিছিল, হাসপাতালে খাবার দেওয়ার কে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা, এই ব্যাপারগুলো আমরা দেখছি। 32 নম্বরে 15 আগস্টে গ্রেপ্তার মব, রাতে 2 নারীকে গ্রেপ্তার এবং সেই 2 নারীকে গ্রেপ্তারের পরে 6 মাসের পুরনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো, এগুলো নিয়ে যখন প্রচণ্ড সমালোচনা হচ্ছিল তখন নতুন করে যে খবরটা আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে একজন কিশোরকে গ্রেপ্তার করাকে নিয়ে, 16 বছরের একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছিলাম একজন কিশোরকে তৎকালীন আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করা, এই ইস্যুটা এতটা বিস্ফোরণ তৈরি করেছিল জনসমাজে যে পরবর্তীতে সরকার তাকে জামিন দিতে বাধ্য হয়েছিল। এবার সেই আবারও ওই কিশোর ইস্যু এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে কিশোর গ্রেপ্তার হওয়ার এই ইস্যুটা প্রচণ্ড সমালোচিত হচ্ছে, সাথে অনেকগুলো ইস্যু সামনে এসে দাঁড়িয়েছে। চলুন একটু জেনে দেখি গতকালকে দিনভর কত খবর আমাদের সামনে আসলো এই সকল বিষয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খবর আসছে, গণমাধ্যমে আসছে এবং সেই আসার মধ্যে কিশোর গ্রেপ্তার নিয়ে যে খবরটা সেটাই সব থেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিশোরের এই খবরটা দেখুন, ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে। খবরের কাগজ তারা বলছে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আনোয়ারায় 16 বছরের শিক্ষার্থী গ্রেপ্তার। 16 বছর বয়স তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় 30 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও 15 জন সহ 45 জনকে আসামি করা হয়েছে। গতকাল সকালে আনোয়ারা থানার এসআই ইমাম হোসেন বাদী হয়ে এই মামলাটা দায়ের করেছেন। এই ঘটনায় মিছিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আতাউল আমিন নামে এক একাদশ শ্রেণীর শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। বলা হচ্ছে তার বয়স 16 বছর, কিন্তু একাদশ শ্রেণীতে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তার বয়স 16 বছর, ব্যাপারটা কেন যেন মেলে না বোধ হয়। কিন্তু তার চেহারা দেখে মনে হয়েছে যে হ্যাঁ 16 বছর হতে পারে। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে 15 আগস্ট সকালে আনোয়ারা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় 10 থেকে 15 জনের একদল তরুণ এবং কিশোর ঝটিকা মিছিল করে। মিছিলকারীদের হাতে চট্টগ্রাম 13 আসনের সাবেক সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ছবি সম্বলিত ব্যানারও ছিল। এটা আর একটা বড় সর্বনাশের কারণ আওয়ামী লীগের বিতর্কিত মন্ত্রীদের শীর্ষস্থানে রয়েছেন এই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিদেশে তার
প্রচুর সম্পদ, আমেরিকা ইংল্যান্ডে শত শত বাড়ি, এরকম অভিযোগগুলো আমরা গত 2 বছর ধরে শুনছি। এই ঘটনার 1 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও বিশ্লেষণ করে এই আতাউল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে মামলার বাদী এসআই ইমাম হোসেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার বিষয়ে বলেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জুনায়েদ চৌধুরী তিনি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তার চলছে। কিন্তু পুলিশ এটার জবাব দেয়নি যে 16 বছরের কিশোরকে তারা কেন গ্রেপ্তার করলো, আর 16 বছরের কিশোরকে আদালতে নেওয়ার পরে আদালতই বা কি সিদ্ধান্ত নিলেন সেই ব্যাপারেও আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে পুলিশ এই ঘটনাটা ঘটিয়ে খুব একটা ভালো কাজ করেনি। এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটাকে আওয়ামী লীগ কিন্তু ক্যাশ করবে, এই ঘটনাগুলোকে আওয়ামী লীগ ক্যাশ করবে। এছাড়া অনেকগুলো ঘটনা গতকালকে ঘটতে দেখেছি আমরা, একটা করে আমরা বলতে চাই। ঝালকাঠিতে এই খবরটা দেখুন, রাজাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের 15 আগস্টের কর্মসূচি পালন, বিএনপিতে ক্ষোভ। ঝালকাঠির রাজাপুরে এই আয়োজন করা হয়েছে এবং বিএনপিতে সরকার দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, পুলিশের ওপরেও তারা ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনা যখন আমরা সেখানে দেখছি তখন আমরা দেখছি যে চট্টগ্রামে আর একটা ঘটনা, এই খবরটা দেখে নিন। এই মিছিলটা বেশ বড়। বাঁশখালীতে আওয়ামী লীগের মিছিল, শতাধিক নেতাকর্মীর নামে মামলা। চট্টগ্রামের বাঁশখালীতে তারা মশাল মিছিল করেছে রাতে এবং শতাধিক নেতাকর্মীর নামে পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেছে। এদিকে একটা বড় ঘটনাটা বেশ মজার এবং হৃদয় বিদারকও বটে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ হাসপাতালে আওয়ামী লীগের খাদ্য বিতরণ, 7 জনকে শোকজ। ঈশ্বরগঞ্জ হাসপাতালে 15 আগস্ট মানে তাদের আয়োজিত শোক দিবস, সেই শোক দিবস উপলক্ষে খাদ্য বিতরণ করেছে এবং হাসপাতালে রোগীদের মাঝে খাদ্য বিতরণ করেছে। হাসপাতালে রোগীদের মধ্যে কেন খাদ্য বিতরণ করতে দেয়া হলো, এই কারণে হাসপাতালের 7 জনকে শোকজ করা হয়েছে। মানে রাজনৈতিক দল হাসপাতালে এসে খাবার বিতরণ করতে পারলো কেন, এর জবাবদিহিতা দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। মানে কেউ এসে যদি রোগীদের খাবার দিয়ে যায় সেটা হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে ঠেকাবে, সেই ব্যাপারে হাসপাতালের বোধহয় একটা আলাদা ট্রেনিং সেশন তৈরি করা উচিত এই শোকজের আগে, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারত। এছাড়া 2টা খবর একসাথে দেখুন এই স্ক্রিনশটটি। সেখানে বলা হচ্ছে, চট্টগ্রামে আওয়ামী লীগের 15 কর্মী সমর্থক গ্রেপ্তার। এটাও গতকালকের খবর। চট্টগ্রামের নগরের ডারমোলিং থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 15 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে বলা হচ্ছে আরেক খবরে, কুলাউড়ায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার। মৌলভীবাজারে এই ঘটনা ঘটেছে। সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো গতকালকে এক নাগাড়ে এই খবরগুলো গণমাধ্যমে একের পর এক এসেছে। এছাড়া আমরা 15 আগস্ট থেকে 15 আগস্ট 16 আগস্ট 2 দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঝটিকা মিছিল টিছিল এই খবরগুলো আমরা পাচ্ছিলাম। কিন্তু একটা খবর আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন দিকে যে খবরগুলো আলোচিত হচ্ছে যে 15 আগস্ট উপলক্ষে এবার, গতবার যেটা শেখ হাসিনা করেছিলেন, এবার কিন্তু কোনো ধরনের কোনো বক্তৃতা বিবৃতি তিনি দেননি, কোনো ধরনের লাইভ প্রোগ্রাম এগুলো করেননি। ঘটা করে যেগুলো করা হয়ে থাকে সেগুলো করেননি। তিনি বিরত ছিলেন এবং আওয়ামী লীগের নেতারা যারা দেশের বাইরে রয়েছেন তারাও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করার যে ব্যাপারগুলো গত বছরেও আমরা দেখেছি, এবার তারা বিরত ছিলেন। কৌশলটা কি এটা ছিল যে ভারত আমেরিকা দৌড়ঝাঁপ করছে যখন শেখ হাসিনাকে ফেরানোর জন্য কিংবা আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য, ঠিক তখন আওয়ামী লীগ মনে করেছে যে এবার 15 আগস্টে এই ব্যাপারে একটু বেশি নড়াচড়া করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে আমরা না ফেলি, বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা সমঝোতা হোক, সেই ভাবনাটি কি তাদের মাথায় ছিল? যে ভাবনাটা পরবর্তীতে আমরা দেখলাম যে বুমেরাং হলো। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো প্রধানমন্ত্রী এমনকি ভারত সফর করছেন না। তার মানে আওয়ামী লীগ যে কৌশলে এগোচ্ছিল সেই কৌশলটা 15 আগস্টকে কেন্দ্র করে সেই কৌশলটা তাদের কাজে দেয়নি।
এবার তাদের বিকল্প পথ তাহলে কি? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।